সরকারি চাকরিতে প্রয়োজন অনুযায়ী কোটা বাড়াতে বা কমাতে পারবে। এমনকি কোটা পূর্ণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে ওই শূন্য পদ পূরণ করা যাবে। হাইকোর্টের প্রকাশিত সংক্ষিপ্ত রায় এমনটাই বলা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের লিখিত সংক্ষিপ্ত অনুলিপি বৃহস্পতিবার প্রকাশিত হয়। রায়ে মুক্তিযোদ্ধা, জেলা, নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহালের কথা বলা হয়েছে। রায় প্রকাশের ৩ মাসের মধ্যে কোটা পুনর্বহাল করতে হবে। গত ৫ জুন ২০১৮ সালের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। সরকারি চাকরিতে কোটার বিষয়টি বিচারাধীন থাকায় নির্বাহী বিভাগ থেকে কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। আর ভাঙচুর, অগ্নিসংযোগ করলে পুলিশের কঠোর হওয়া ছাড়া উপায় থাকে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব জানান তারা। শিক্ষার্থীদের পেছন থেকে সরকার বিরোধী মহল উস্কানি দিচ্ছে বলেও জানান তারা। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। সরকারি চাকুরিতে কোটা যৌক্তিক পর্যায়ে আনার বিষয়ে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নির্বাহী বিভাগের কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয়, সেখানেই কিন্তু আমরা সবসময় সেটি আমরা করি এবং সেটি আমাদের নিয়ম। আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে, রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি, সেটাও মহামান্য আদালত দেখবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, পিএসসির ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে চাকুরিতে যোগদানের প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ সেটি করে থাকে, সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই। খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে, মিথ্যা বলছে, বিষয়গুলো প্রমাণিত হতে হবে। তো সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলন শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীও শিক্ষার্থীদের আদালতে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানান। তারা মেধাবী ছেলে, তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি, তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কারো উস্কানিতে বিভ্রান্ত না হতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান দুই মন্ত্রী। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। শিক্ষার্থীদেরকে বলবো, কারোর দ্বারা পরিচিত হবেন না, কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে। সড়কে অবস্থান করে জনদুর্ভোগ না বাড়াতেও আহ্বান জানান সরকারের দুই মন্ত্রী। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে বিরত থেকে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আদালতের রায় আসলে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা বাতিলের সরকারি পরিপত্র বহাল রেখে বুধবার আপিল বিভাগ একটি স্থিতাবস্থা জারি করে। এরপরও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখে।
এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আদালতে বিচারাধীন একটি বিষয়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে শিক্ষার্থীদের এই কর্মসূচি অনাকাঙ্ক্ষিত। আন্দোলনকারীদের অনেকে অদ্যত্বপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত আচরণ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সামাজিক সাম্যতা নিশ্চিত করতে পৃথিবীর সব দেশেই কোটা পদ্ধতি বিদ্যমান আছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোটা না থাকায় গত কয়েকটি বিসিএস পরীক্ষায় নারীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা কম নিয়োগ পেয়েছে বলেও জানান তিনি। কোটা মুক্ত বিসিএসে নারীরা পিছিয়ে 24টি জেলার কোনো প্রার্থী পুলিশ ক্যাডারে চাকরি পায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীরা। কোনো বিসিএস পরীক্ষায় ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন প্রার্থীও নিয়োগ লাভের সুযোগ পায়নি। কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কেউ যদি এই আন্দোলনকে রাজনৈতিক ফাঁদে ফেলতে চায় তবে তাদেরকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বলেও জানান কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই আন্দোলনে মদদের অভিযোগ তুলে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার আহ্বান জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। ভিত্তিক একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেটা ব্যতীত কোনো দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সরকার কোটা সংস্কার চায় কিনা এমন প্রশ্ন তুলে গুলশানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করে আগামী প্রজন্মকে সরকার মেধাশূন্য করতে চায়। আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোটার আন্দোলনের উপরে। কারণ মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে, সেই দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখানে কে মদত দিচ্ছে, কে মদত দিচ্ছে না, এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই। এর আগে ছাত্র দলের এক অনুষ্ঠানে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কোটা নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন। আপনি না করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকে হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবে আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এদিকে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস যুব দলের কমিটিকে নতুন উদ্যমে বেগম জিয়ার মুক্তির আন্দোলন চালিয়ে নেওয়ার আহ্বান জানান। সবচেয়ে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত করতে হবে, অতঃপর আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এটাই হলো আপাতত সকল নতুন নতুন কমিটি হচ্ছে, সকল নতুন কমিটিগুলোর এটাই হলো কাজ। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও যুবদলের উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে এবার পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। কোটা বিরোধী আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে ছাত্রদল অভিযোগ করেছে, এই ইস্যুতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে ছাত্রলীগ নেতারা বলছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে।
বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। রাজধানী সহ দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশ। আমার সন্তান আমার বুকে ফেরত চাই। এমন প্রেক্ষাপটে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করার অভিযোগ এনে নয়াপল্টনে করা এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা কোটা বিরোধী আন্দোলনকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি হিসেবে আখ্যা দেন। এখন যে আন্দোলন চলছে সে আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। আপনি মধুর কেন্দ্রে যাবেন, সেখানে একমাত্র ছাত্রলীগ ব্যতীত কোনো একটি টেবিলে অন্য কোনো ছাত্র সংগঠন আপনি দেখবেন না। তো বাম সংগঠনগুলোকে অস্তিত্ব সংকটে ভুগতেছে, তাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা বলেন, কোটা ইস্যু আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের দিকে যাচ্ছে, তাই জনভোগান্তি সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান তাদের। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব। শিক্ষার্থীদের জিম্মি করা কিংবা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান ছাত্রলীগের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশি চোরাচালানকারীরা ভারতে অবৈধভাবে প্রবেশ করে বিএসএফের উপর আক্রমণ চালালে বাধ্য হয়ে গুলি করে বিএসএফ। তিনি বলেন, হত্যা কোনো সমাধান নয়, প্রতিটি বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে দুদেশ কাজ করছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতায় বিজিবি বিএসএফের বৈঠক ও হাতীবান্ধায় ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় রোহিঙ্গা ভারতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ওই সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকলেও অবৈধ অনুপ্রবেশ বন্ধের চেষ্টা করা হচ্ছে। যেগুলো হয় সেগুলো জিরো লাইনের ভারতের দিকে হয়। তার মানে বিভিন্নভাবে বিভিন্ন কারণে যারা অবৈধ অনুপ্রবেশ করে তারাই দুঃখজনকভাবে মারা পড়ছে বিএসএফের হাতে। এমনকি বিএসএফের হাতে ভারতীয় চোরা কারবারি যে থাকে সেও কিছু কিছু মারা পড়ে। বিএসএফের কাছেও বলছি যে হত্যা কখনো এটার কোনো মীমাংসা হতে পারে না। যাই হোক, আপনারা গ্রেফতার করবেন, আমাদের কাছে হস্তান্তর করবেন, আমরা বিচারের আওতায় আনব। কবি আল মাহমুদ বাংলা ভাষা ও সংস্কৃতির অনিবার্য নাম। তাকে অস্বীকার করে বাংলা সাহিত্য পূর্ণতা পায় না। বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে তার ৮৮তম জন্মদিন উপলক্ষে এক আয়োজনে কবি, সাহিত্যিক ও লেখকরা এমন মন্তব্য করেন। কবি নাসির আহমেদ, রেজাউদ্দিন স্ট্যালিন, শাহিন রেজা, আবিদ আজম বক্তব্য রাখেন এই আলোচনায়। বক্তারা বলেন, আল মাহমুদ ৬০ ও ৭০-এর দশকে প্রেম, মানবিকতা, ভালোবাসা ও দেশপ্রেম নিয়ে কাব্য রচনা করেছিলেন। ৮০-র দশকে স্রষ্টার মহত্ব ও গুণকীর্তন নিয়ে তার লেখনী প্রশংসা কুড়িয়েছে। বক্তারা আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কবি আসলাম সানি, সালেম সুলেরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম তার জীবনালেখ্য নিয়ে আলোচনা করেন। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছে। বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে গেছে, দুর্ভোগে পড়েছে ঘর থেকে বের হওয়া মানুষজন। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে লোকজন বেশ কম, তারপরেও যারা বের হয়েছিলেন তারা পড়েছেন বিপাকে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে, মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। আগামীকাল বৃষ্টি একটু কমে আসতে পারে বলেও জানানো হয়েছে। তবে বৃষ্টি কমলেও আষাঢ়ের শেষ কয়েকদিন কম বেশি বৃষ্টি থাকবে।
রাজধানী কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, সকাল থেকেই তো দেখছি ঢাকায় মুষলধারে বৃষ্টি পড়ছে, আবহাওয়া অফিস কি বলছে, কতক্ষণ থাকতে পারে বৃষ্টি? রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রায় টানা 4 ঘন্টারও বেশি সময় ধরে এই বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু যে জায়গাগুলো রয়েছে অলিগলি ছাড়াও প্রধান প্রধান সড়কগুলোতে আমি লক্ষ্য করেছি যে পানি জমে গেছে। এই জন্য যারা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন, আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই জন্য মানুষজনের বাইরে বের হওয়ার সংখ্যাটা কিছুটা কম। তারপর যারা প্রয়োজনে বের হয়েছেন তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারাও বলছেন যে তারা বাড়ি থেকে বের হয়ে যে পানি জমে গেছে সেখানে তারা ভোগান্তি। তারপর তারা মনে করেছিলেন যে প্রধান সড়কে আসলে হয়তোবা এই জলাবদ্ধতা তারা পাবেন না, তবে অনেকেই বলছেন যে প্রধান সড়কেও এসে তারা দেখেন যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বলে রাখি যে আজকে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা, এই জন্য যারা পরীক্ষা দিতে বের হয়েছেন সবচেয়ে তারা বেশি বিপাকে পড়েছেন, তারা সমস্যার মধ্যে রয়েছেন। তো বলে রাখি যে এই সময়টিতে আসলে যে যানবাহনের সংখ্যাও কিছুটা কম, যারা বের হয়েছেন তারাও বিপাকে পড়েছেন। এছাড়াও যারা বিকল্প পন্থায় অর্থাৎ রিক্সায় যোগে যে গন্তব্যে যাবেন তাদেরকেও লক্ষ্য করলাম, তারা দিকে অভিযোগ করলেন যে রিক্সা ভাড়াটাইও আসলে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে আজকে সারাদিনই বৃষ্টিপাত হবে, শুধু যে রাজধানী তা নয়, তারা সতর্ক বার্তা দিয়েছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাত হবে। আবহাওয়া অফিস বলছে যে মৌসুমী বায়ুর যে শক্তিশালী যে প্রভাব তারা লক্ষ্য করছেন, এই কারণে এই যে ঝড়ো বৃষ্টিপাত রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সেই বৃষ্টিপাতটি হচ্ছে। তারা আশঙ্কা করছেন যে পাহাড়ি এলাকা অর্থাৎ পার্বত্য অঞ্চল, কক্সবাজার এবং সিলেটের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে পাহাড় ধসের আশঙ্কা তারা করছেন। এজন্য পাহাড়ের আশপাশ এবং পাহাড়ের নিচে যারা বসবাস করছেন তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কথা তারা জানিয়েছেন। তো বৃষ্টিপাত হচ্ছে, আজকে সারা দিনই বৃষ্টিপাত হবে, তবে আসার কথা হচ্ছে যে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। রাজধানীর আবহাওয়ার খবর জানছিলাম। এই যে বৃষ্টিপাতের প্রবণতাটা আমি পূর্বেই বলেছি যে অ্যাক্টিভ মৌসুম অর্থাৎ মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে, যে আসলে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের উপর সক্রিয় থাকে তখন স্বভাবতই আমাদের দেশে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ে এবং এই ধারাটা আজকে পর্যন্ত অব্যাহত থাকবে। কাল থেকে অঞ্চলভেদে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে এবং দেখা দেশের উত্তর অঞ্চলে পূর্বের ন্যায় কিছুটা হয়তো বা হালকা থেকে মাঝারি, কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা অব্যাহত থাকবে। দর্শক, রাজধানীর গ্রিন রোড এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, সকাল থেকে তো এখন পর্যন্ত মুষলধারে বৃষ্টি দেখতে পাচ্ছি, তো সড়কগুলোতে জলাবদ্ধতার আপনি কেমন চিত্র দেখতে পাচ্ছেন? ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেখানে তো পানি উঠেছে, পাশাপাশি যে অলিগলিগুলো রয়েছে সেখানেও কিন্তু পানি জমেছে। আমি এখন আসলে পান্থপদে মোড়ে রয়েছি, আমার পিছনে যেটি দেখছেন যে গ্রিন রোড এলাকা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পানিতে পুরো সড়কটি তলিয়ে গেছে এবং কোনো জায়গায় হাঁটু পানি, কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছে। তবে সাধারণ মানুষরা যারা বলছেন যে এরকম হঠাৎ যখন বৃষ্টি হওয়ার সময় তাদের যে ভোগান্তির মধ্যে তারা পড়ছেন, তারা বলছেন যে এটির সমাধান দরকার। যেসব পয় নিষ্কাশন ব্যবস্থা রয়েছে, যেসব পানিগুলো আসলে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে সরে যায়, সেই ব্যবস্থাটি তারা অনুরোধ জানিয়েছেন সেটি যাতে করা হয়। তো বলে রাখি যে রাজধানীতে যে মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টি হওয়ার কারণে প্রধান যে সড়কগুলো রয়েছে সেখানে যেহেতু পানি উঠে গেছে, এই কারণে যেটি হচ্ছে যে যানবাহন বেশ কয়েকটি জায়গায় আমি দেখলাম যে যানবাহন বিকল হয়ে রয়েছে। এই জন্য ট্রাফিক বিভাগ থেকেও বলা হয়েছে যারা আসলে ঘর থেকে বের হচ্ছেন তারও যাতে সময় নিয়ে বের হয়। তো মুষলধারে যে টানা প্রায় 5 ঘন্টা ধরে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, এখন কিন্তু বৃষ্টির ছিটে ফোঁটা নেই। তবে আবহাওয়া অফিস বলছে যে হয়তোবা কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হতে পারে। মূলত আজকের দিনের যে বৃষ্টিপাত সেটির পাশাপাশি তারা বলছেন যে আগামীকাল থেকে এই বৃষ্টিটা কিছুটা কমে আসবে। তারা যেটি বলছে যে আজকে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী থেকে জলাবদ্ধতার খবর জানছিলাম।
শাওন, গত কয়েকদিন ধরে চাল এবং পেঁয়াজের দাম বেশ বেশি দেখা গেছে, তো আজকে আপনি বাজার দর কেমন দেখছেন? কথা আজকে সকালে কয়েক পশরা মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু আসলে রাজধানীর বেশিরভাগ এলাকায় আমরা দেখছি যে জলাবদ্ধতা। তো বাজারগুলোতেও আমরা দেখছি যে রাজধানীর বড় বড় বাজারগুলোতেও অলিগলিতে আসলে পানি উঠে গেছে। তো সেই কারণে ক্রেতার সংখ্যাটা সকাল থেকে খুব কম থাকলেও এখন বৃষ্টি একটু কমে যাওয়াতে বাজারে ক্রেতার সংখ্যাটা আমরা বাড়ছে। তা আর এই বৃষ্টির কারণে যেটি আমরা দেখছি যে সবজি সহ কাঁচামরিচ এই পণ্যগুলোর দাম কিন্তু বাজারে বেশ বাড়তি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আছি কারণ বাজারে এই মোটামুটি বলা যায় যে পানির মধ্যেই বেচা কেনা চলছে এবং ক্রেতারাও আসলে এর মধ্যেই কেনাকাটা করছেন তাদের যেই নিত্য পণ্যগুলো। আর আপনি যেমনটি বলছিলেন যে আসলে চালের দামটা দেখছি যে বেশ কিছুদিন একটা নির্দিষ্ট জায়গায় থেমে থাকার পরেও আবার নতুন করে চালের দামটা বাজারে বাড়তে শুরু করেছে। মিনিকেট থেকে শুরু করে আটা সব ধরনের চালের দামই আমরা দেখছি যে 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে গত এক সপ্তাহে। গত সপ্তাহে মিনিকেট যেখানে 64-65 টাকায় কেজি বিক্রি হয়েছিল সেটি আজকে আমরা দেখেছি 68 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর আটাশ যেটি 50-52 সেটি আজকে 54-55 টাকা করে বিক্রি হচ্ছে। তো সব ধরনের চালের দামই বাড়তি এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে বড় বড় মিলার বা কোম্পানিগুলোই আসলে এই চালের দামটি বাড়াচ্ছেন। আর সেক্ষেত্রে পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা জানি যে পেঁয়াজের দামটি বাড়তি। আজকেও আমরা দেখছি যে 120 টাকা দরে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে। তো কথা এই ছিল মোটামুটি বাজারের সবশেষ খবর। জানছিলাম বাজার দরের খবর। রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মইদুল, প্রচুর বৃষ্টিতে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি কি? জলাবদ্ধতার যে সর্বশেষ পরিস্থিতি সেটা আমি যে ধানমন্ডির 27 অবস্থান করছে সেই জায়গাটার চারপাশে অবস্থা দেখেই বুঝতে পারছেন কতটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আপনার সকাল 10:30টার পরে কিন্তু তেমন মুষলধার বৃষ্টি হয়নি, কিন্তু সেই থেকে কিন্তু জলাবদ্ধতা এখনও আছে আমরা দেখতে পেয়েছি। এবং এই যে 27 নম্বর মোড় যে এখানে দেখতে পাচ্ছে যে কয়েকটি বাস এখনও যে ইঞ্জিন বন্ধ হয়ে অনেকটা বিকল হয়ে এখানে পড়ে আছে। শুধু বাস না, এবং ব্যক্তিগত পরিবহন, অনেক মোটরসাইকেল, সিএনজি সহ আরও অনেক যানবাহন এখানে পড়ে আছে। এবং একটা চারপাশে একটা জটলা তৈরি হয়ে আছে যানবাহনের, এবং যানজটে বলা যেতে পারে যে জলাবদ্ধতার কারণে এখানে যানজট তৈরি হয়ে আছে। এবং এখানে মানুষজন যে চলাফেরা করছে সেটাও অনেকটা দেখা যাচ্ছে যে একজনের পিঠে চড়ে আরেকজনের জায়গাটা পার হচ্ছে, বা রিক্সায়, এবং কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রিক্সায় পার হচ্ছে। বা সার্বিকভাবে বলতে গেলে যে এখানে একটা যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেটা আসলে কখন নাগাদ শেষ হবে এখনো বলা যাচ্ছে না। কারণ এই জায়গাটা আসলে দীর্ঘদিন ধরে এইরকম সমস্যার সৃষ্টি হয় যখন একটু ভারী বৃষ্টিপাত হয়, আমরা সেরকম দেখতে পেরেছি। শুধুমাত্র এই ধানমন্ডির 27 না, এর আগে আমরা দেখেছি যে ঝিকাতলা মোড়ে, গ্রিন রোড এবং ধানমন্ডির অন্যান্য জায়গায় এবং লালমাটিয়ার ভেতরে আমরা দেখেছি যে অনেক জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং মানুষজন আসলে চলাফেরা করতে পারছেন। তবে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মানুষের কিছুটা মানুষ যেহেতু রাস্তাঘাটে একটু কম বের হয়েছে, সেই কারণে একটু কম ভোগান্তি হচ্ছে। কিন্তু অন্যান্য দিনগুলোতে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কি অবস্থা দাঁড়াতে পারে সেটা আপনি চিন্তা করলে বোঝা যাবে। এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে, এবং এটা কিন্তু আসলে যে এখন বর্ষাকাল, এটা আরও এই বর্ষাকালটা আসলে সবসময় বৃষ্টি মানে হবে আর কি। এবং আবহাওয়া জানিয়েছে যে আগামীকাল থেকে কমলেও আসলে বর্ষা যতদিন থাকবে ততদিন এরকম বৃষ্টি হবে। এবং এরকম জলাবদ্ধতাও আসলে বৃষ্টি হলে তৈরি হয়, আমরা রাজধানীতে দেখেছি। এবং মানুষের সার্বিকভাবে চলাফেরার যে ভোগান্তি তৈরি হচ্ছে সেটা আসলে এই দুর্ভোগ কবে নাগাদ শেষ হবে আসলে এটাও বলা মুশকিল। তো ওই ছিল জলাবদ্ধতার অবস্থা। বাবু, জানছিলাম জলাবদ্ধতার খবর। বাজারে এবার বাড়ছে চালের দাম। মিনিকেট, নাজির সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। বিক্রেতারা বলছেন ধানের মূল্য বৃদ্ধির অজুহাতে হঠাৎই চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা।
অন্যদিকে পেঁয়াজের দামও চড়া, কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দামও বাড়তি। হাসানুল শাওনের রিপোর্ট। ছুটির দিনের সকালে টানা বৃষ্টিপাতে রাজধানীর অনেক বাজারের চিত্রই ছিল এমন। অলিগলিতে জলাবদ্ধতায় বেশ ভোগান্তি নিয়ে বাজার সারতে হয় ক্রেতাদের। তবে চালের বাজারে এসে বাড়তি দাম শুনে ক্রেতাদের ভোগান্তি রূপ নেয় হতাশায়। কারণ সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দামই কেজিতে 3 থেকে 4 টাকা বাড়তি। বাজারে এখন মিনিকেট বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়, আর আটাশের কেজি 54 থেকে 55 টাকা। আঠাশ চালটা 52-53 টাকা করে নেই, কিন্তু আজকে দামটা একটু বেড়ে গেছে। ক্রয় ক্ষমতা বাইরে, কষ্ট করে এলো কিনে খায় আর কি, আর কিছু তো করার নাই। বিক্রেতারা বলছেন বড় বড় কোম্পানি আর মিলগুলো নানা অজুহাতে হঠাৎই চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। দেশে তো পর্যাপ্ত ধান আছে, চাউল আছে, কিন্তু বাড়ে কেন? কোম্পানিরা বাড়ায়। কিছু কিছু মিলারদের কারণে, যেমন বড় বড় ব্যবসাদার চেন্ডের কারণে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ আসতেছে না। ওনারা বলতেছে ধানের দাম বেশি, এই জন্য বাজার বেশি। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের দামও বাড়তি। দেশি পেঁয়াজের কেজি এখন 120 টাকায় ঠেকেছে। সাধারণ মানুষের জীবন তো শেষ। পেঁয়াজের কেজি 120 টাকা হয়ে গেছে আজকে। পাইকারি বাজারে ক্রাইসিস আছে, মাল কম, লোক বেশি। 112 থেকে 14 টাকা পাইকারি বাজারে চলে। আমরা বেশি দেওয়া হইতেছে, পাল্লা হইতেছে 580 টাকা, খুচরো নিলে বেচে 120 টাকা। বৃষ্টির অজুহাতে বাজারে বাড়তি সব ধরনের সবজির দাম। কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর বেগুন সহ অনেক সবজির দামই 80 টাকার উপরে। বাজার তো পানিয়ে তলায় গেছে, সবজির দাম একটু বেশি। আকাশ একদম বলার বাইরে দাম জিজ্ঞাসা, দেখা যাক কোথায় কম হলে সেখান থেকে কেনার চেষ্টা করব। এছাড়া বাড়তি কাঁচামরিচের দামও কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে কুষ্টিয়া ও নওগাঁয়েও বেড়েছে সব ধরনের চালের দাম। সরু থেকে মোটা চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। বাসমতি চাল কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিকেরা বলছেন ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এমনিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যে হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুব্ধ তারা। কুষ্টিয়ার বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। মিনিকেট চাল কেজি প্রতি 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 67 টাকায়, কাজলতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা, আর মোটা 28 চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। সরকার যেটা চাচ্ছে সেটা মিল মালিকরা মানছে না, এই কারণেই যে সরকারকে তারা তোয়াক্কা করে না। 2 টাকা থেকে 3 টাকা বাড়ছে, বিশেষ করে বাসমতিগুলো বেশি বাড়ছে, আর কাজলতাগুলো বেশি বাড়ছে। মিল মালিকরা বলছেন ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। কৃষকের ধানের বাজার যদি বৃদ্ধি থাকে, আপনি চাউল তো কম দামে খাওয়াতে পারবেন না। মিল মালিকদের তো আর কোনো কায়দা ক্যাপাসিটি নাই যে বেশি দামে ধান কিনে কম দামে চাউল বিক্রি করব। এটা কি কখনো সম্ভব? এদিকে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। আগে আমরা কাটারি চাল কিনতাম 60 টাকা 62 টাকা কেজি, আজকে কিনলাম 65 টাকা কেজি। কেজিতে মোটামুটি 3 টাকা করে বাড়ছে। দাম বেড়ে গেছে, এই রকম হলে তো আমরা সাধারণ জনগণ চলতে পারবো না। দাম বৃদ্ধির জন্য মিল মালিক ও আড়তদারদের অতিরিক্ত মজুতকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। গত সপ্তাহে যে সম্পা কাটারি চালের দাম ছিল 60 টাকা থেকে 62 টাকা, কিন্তু এখন সেই চালটা এখন বিক্রি হচ্ছে 68-70 টাকা। ধানের দাম মন প্রতি 150 টাকা বৃদ্ধি পেয়েছে। এটি একটি কারণ, পাশাপাশি আপনার বৈরী আবহাওয়ার কারণে চাউলের উৎপাদন কিছুটা হ্রাস পাচ্ছে। দ্রুত চালের বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সাথে কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা তাদের। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। 7 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন।
আদালতের মাধ্যমে নয়, কোটা সংস্কার হতে হবে নির্বাহী বিভাগ থেকে, এমন দাবি করেন আন্দোলনকারীরা। এই আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা করেছে এমন অভিযোগ শুক্রবার বিকেল 4টায় সারা দেশে একযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলন। এদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা হলে বরদাস্ত করা হবে না। আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব কেউ বাধাগ্রস্ত করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের জনগণের অসুবিধাজনক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। বলেন, যারা স্বাধীনতার বিরোধী, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই প্রেতাত্মারাও কোটা সংস্কার আন্দোলনে নেমে ষড়যন্ত্রে লিপ্ত। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। কুষ্টিয়া ও নওগাঁয় বেড়েছে সব ধরনের চালের দাম। সরু থেকে মোটা চাল কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। বাসমতি চালের দাম কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ায় চালের দামও বেড়েছে। চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা এবং সাধারণ ভোক্তারা। জীবন আহমেদের আরও একটি ডেস্ক রিপোর্ট। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এমনিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যে হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুব্ধ তারা। কুষ্টিয়ার বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। মিনিকেট চাল কেজি প্রতি 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 67 টাকায়, কাজলতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা, আর মোটা 28 চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। সরকার যেটা চাচ্ছে সেটা মিল মালিকরা মানছে না, এই কারণেই যে সরকারকে তারা তোয়াক্কা করে না। 2 টাকা থেকে 3 টাকা বাড়ছে, বিশেষ করে বাসমতিগুলো বেশি বাড়ছে আর কাজলতাগুলো বেশি বাড়ছে। মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। কৃষকের ধানের বাজার যদি বৃদ্ধি থাকে, আপনি চাউল তো কম দামে খাওয়াতে পারবেন না। মিল মালিকদের তো আর কোনো কায়দা ক্যাপাসিটি নাই যে বেশি দামে ধান কিনে কম দামে চাউল বিক্রি করব। এটা কি কখনো সম্ভব? এদিকে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। আগে আমরা কাটারি চাল কিনতাম 60 টাকা 62 টাকা কেজি, আজকে কিনলাম 65 টাকা কেজি। কেজিতে মোটামুটি 3 টাকা করে বাড়ছে। দাম বেড়ে গেছে, এই রকম হলে তো আমরা সাধারণ জনগণ চলতে পারবো না। দাম বৃদ্ধির জন্য মিল মালিক ও আড়তদারদের অতিরিক্ত মজুদকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। গত সপ্তাহে যে সম্পা কাটারি চালের দাম ছিল 60 টাকা থেকে 62 টাকা, কিন্তু এখন সেই চালটা এখন বিক্রি হচ্ছে 68-70 টাকা। ধানের দাম মন প্রতি 1-150 টাকা বৃদ্ধি পেয়েছে। এটি একটি কারণ, পাশাপাশি আপনার বৈরী আবহাওয়ার কারণে চাউলের উৎপাদন কিছুটা হ্রাস পাচ্ছে। দ্রুত চালের বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা স্বাধীনতা বিরোধী, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই প্রেতাত্মারাও কোটা সংস্কার আন্দোলনে নেমে ষড়যন্ত্রে লিপ্ত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এক অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বলেন, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব কেউ বাধাগ্রস্ত করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের জনগণের অসুবিধাজনক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
যে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। দুদকের মামলায় চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের সম্পদ ক্রোক আদেশের পর এবার কামরুলকে বরখাস্তের সুপারিশ করেছে মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রাম আদালতে প্রসিকিউশনের দায়িত্ব পালনের সময় আসামিদের মধ্যাহ্নভোজের বিল 13,31,000 টাকা অপব্যবহার করায় তাকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া আরও জানান, তদন্ত শেষে ইতিমধ্যে বরখাস্তের সুপারিশ সহ প্রতিবেদন পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার দুদকের একটি মামলায় সিএমপির ক্রাইম বিভাগের এডিসি কামরুল হাসান দম্পতির আয় বহির্ভূত সম্পদ ক্রোকের আদেশ দেন মহানগর দায়রা জজ আদালত। নাটোরে বরেন্দ্র কর্তৃপক্ষের নবনির্মিত একটি ব্রিজের অ্যাপ্রোচ বা প্রবেশ পথ ধসে গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ইআইএনডি প্রকল্পের আওতায় কৃষকের ফসল পরিবহনের জন্য প্রায় 53 লাখ টাকা ব্যয়ে নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের কামারদিয়ার খালের উপর ব্রিজ নির্মাণ করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু গত রাতে টানা বৃষ্টিতে ব্রিজের পূর্ব অংশের অ্যাপ্রোচ ধসে যায়, সৃষ্টি হয় বড় বড় ফাটল, ফলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। Prices of rice, lentils, onions, garlic and ginger increased once again, battering the commoners further. Rice witnessed Taka 3 to 4 hike in price per kg in the wholesale and retail levels, as coarse varieties of rice sold at Taka 52 to 55 kg each, medium varieties at Taka 60 to 65 kg and finer varieties at Taka 72 to 85 a kg. Rice traders said heavy rainfall has mainly contributed to the latest hike in the rice price despite a robust local production. He also said the key problem was that semi-auto or husking mills couldn't make the boiled paddy dry in absence of sun. Meanwhile, onion price hit Taka 120 a kg, marking a 50 a kg surge in week. Higher import cost as well as lower local production cost also fueled up ginger and garlic prices. কারণে যেমন বড় বড় ব্যবসায়ীদের চেঞ্জের কারণে কিন্তু কি বাজারটা নিয়ন্ত্রণ আসতেছে না। ধান ওনারা বলতেছে ধানের দাম বেশি, এই জন্য বাজার বেশি। Dhaka Metropolitan Police Commissioner Habibur Rahman has again warned the anti-quota protesters and asked them to follow court orders. There is an obligation to obey the court order. If anyone does any activity to violate law and order, it will not be tolerated, he said while talking to the reporters after virtually joining a program on the premises of Crime Reporters Association of Bangladesh today. Quota reform protesters have now announced campus-wide demonstrations for Friday. Protest rallies and processions will be held on campuses of all educational institutions across the country. This demonstration is in response to attacks on protesters at various locations during Thursday's Bangla blockade program. আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। Law Minister Anisul Haq said ghosts of anti-independence elements are conspiring in the name of quota reform movement. He said the protesting students would leave the streets and return to classes following the decision of the highest court regarding the quota movement. The Law Minister was speaking with journalists at Brahmanbaria's Akhaura railway station in the morning. The minister said if anyone creates any obstruction to the lives and assets of the people, the government has to take action according to the law. যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস সর্বোচ্চ আদালত যেই
আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। BNP Standing Committee member Amir Khosru Mahmood Choudhury has urged protesters to take streets for their voting rights as well as quota reform movement. He made the remarks while addressing a discussion organized by Ganatantra Moncho at National Press Club today. The BNP leader said the ruling regime has destroyed the meritocracy in administration through quota system and widespread corruption, nepotism and irregularities. He also said that Dhaka and other parts of the country has got submerged due to the regime's unbridled mega corruption. Ganatantra Moncho convener Mahmudur Rahman said it's possible to oust the regime through united opposition movement. দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনিই ডুবে গেছে, এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি ঝরেছে। বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছে ঘরে থেকে বের হওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ঢাকায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল বৃষ্টি একটু কমে আসতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টি কমলেও আষাঢ়ের শেষ কয়েকটা দিন দেশ জুড়ে কম বেশি বৃষ্টি থাকবে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি। ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার অলিগলি, এমনকি প্রধান প্রধান সড়কগুলো। মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি, বিজয় সরণি, জিগাতলা, গ্রিন রোড, পান্থপথ, মিরপুর সহ পুরান ঢাকার বিভিন্ন অলিগলি তলিয়েছে বৃষ্টির পানিতে। হাজারীবাগ, মোহাম্মদপুরেও জমেছে পানি, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন এলাকায় পানি জমায় অসহনীয় দুর্ভোগে পড়েছে মানুষজন। দুর্ভোগ সঙ্গী করে প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন অনেকে। সাপ্তাহিক ছুটির দিনে ঘরের বাইরে বের হওয়া মানুষের সংখ্যা কম হলেও দুর্ভোগটা ছিল সীমাহীন। বৃষ্টিতে ভিজে পড়ে হলেও যাইতে হবে অফিসে। এখন ওই ইসেই বের হয়ে গেছি বাসা থেকে, কিছু তো করার নেই ভাই, কর্মস্থলে তো যেতেই হবে। হাঁটু এমন পানির জন্য কিছু করা যায় না, আর কি করবো, গরিব মানুষ বাইরে কাজ করে খাইতে হবে। বাসার সামনেই এই হাঁটুর ওপর পর্যন্ত পানি, আর পুরো রাস্তা পানিতে ভরা। আমাদের চাকরি করিতে ওই জন্য বৃষ্টিতে বেরোতে হয়েছে। বরযাত্রীতে যাচ্ছি, আজকে এই রাস্তার সিচুয়েশনের কারণে আমরা যেতে পারতেছি না। যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা নিয়ে চলতে দেখা গেছে যানবাহন। বেশ কয়েকটি যানবাহন নষ্টও হয়েছে। বৃষ্টির কারণে পানি দুর্ভোগ, যাত্রী আমরা এখানে নামাই দিচ্ছি, আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে, 1 ঘন্টার উপরে হবে। দেখেন আমি 3 ঘন্টা বসে রয়েছি বাস লয়ে, দেখেন আমার রাস্তার বন্ধ হয়েছিল গাড়ি। রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, আমি পূর্বেই বলেছি যে অ্যাক্টিভ মৌসুম অর্থাৎ মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে স্বভাবতই আমাদের দেশে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ে এবং এই ধারাটা আজকে পর্যন্ত অব্যাহত থাকবে। কাল থেকে অঞ্চলভেদে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার বিচার ও কোটার যৌক্তিক সংস্কারের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি আদায়ের স্লোগানে শুক্রবারও রাজধানীর রাজপথ ছিল উত্তাল। ঘণ্টাব্যাপী শাহবাগ মোড় ছিল তাদের দখলে। সব গ্রেডের সরকারি চাকরির নিয়োগে কোটার যৌক্তিক সংস্কারের 1 দফার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলাকারীদের বিচারের দাবিও জানান আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে, বাংলাদেশের কোথাও যদি এই জিনিসটির আরও রিপিট হয় তাহলে তরুণ প্রজন্মের এই যে প্রাণের দাবি নিয়ে আন্দোলন, এই আন্দোলনের আগুনের যে স্ফুলিঙ্গ
সেটি এমনভাবে ছড়িয়ে পড়বে যেটি আর আটকে রাখা সম্ভব হবে না। আমরা কতদিন রাজপথে থাকছি সেটা আমরা যতটা নির্ধারণ করব তার চেয়ে বেশি নির্ধারণ করবে সরকার। সরকার আমাদেরকে কতদিন রাজপথে দেখতে চায়, কারণ সরকার যদি আমাদের এই দাবিটি মেনে নিয়ে কোটা বৈষম্যমূলক কোটা বাতিল করার জন্য উনি আইন পাশ করে দেন, আমরা কালকে রাজপথ থেকে উঠে যাব। দাবি আদায়ে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে 5টায় শাহবাগ মোড় অবরোধ করে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরাও শাহবাগে যোগ দেয়। মেধাবীরা যদি জায়গা না পায় তাহলে দেশ অবশ্যই পিছিয়ে যাবে। কেন হামলা হচ্ছে আমাদের ভাইয়ের উপর? কেন হামলা হচ্ছে বোনের উপর? কেন হচ্ছে? আমরা কি রাজনীতি করতেছি, পলিটিক্স করতেছি না? আমরা তো আমার দাবি নিয়ে আসতেছি না। নির্বাহী বিভাগ থেকে কোটার যৌক্তিক সংস্কারের আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। যদি সংসদে আইন পাস করা না হয় তার আগে আমরা রাজপথ ছাড়ছি না। 1 ঘন্টার অবরোধ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সরকার চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাজশাহীতে রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেলে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে গিয়ে তারা কয়েক ঘন্টা রেলপথ অবরোধ করেন। তাদের সাথে যোগ দেন রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এর ফলে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বেশ কয়েকটি ট্রেন। কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সহ একাধিক কর্মসূচি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ময়মনসিংহে আনন্দমোহন কলেজের সামনে এবং শহরের প্রধান প্রধান সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের ওপর স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এই আদেশের পর হাইকোর্টের রায়ের কার্যকারিতা থাকে না বলে মনে করেন ওবায়দুল কাদের। তাই শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। যে কোনো আন্দোলন হলেই বিএনপি জামাত সেটাকে হাতিয়ার বানাতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন সেই অপশক্তি কোটা আন্দোলনের ওপর ভর করার অপচেষ্টা করছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা স্বাধীনতা বিরোধী, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই প্রেতাত্মারাও কোটা সংস্কার আন্দোলনে নেমে ষড়যন্ত্রে লিপ্ত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এক অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। বলেন, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব কেউ বাধাগ্রস্ত করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের জনগণের অসুবিধাজনক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস, সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। কোটা আন্দোলনের পাশাপাশি ভোটের অধিকার আদায়ে ছাত্রদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় এই বিএনপি নেতা বলেন, সরকার কোটা পদ্ধতির মাধ্যমে মেধাকে ধ্বংস করছে। এ সময় ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতিতে শুধু ঢাকা নয়, সারা দেশ ডুবে গেছে। সরকারকে হঠাতে কোটা আন্দোলনের মতো ভোটের অধিকার আদায়ে শিক্ষার্থীদের মাঠে থাকার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। একই অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, সব বিরোধী শক্তি এক হয়ে মাঠে নামলেই সরকার পতন সম্ভব। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনিই ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। অন্য প্রসঙ্গ, বাজারে এবার বাড়ছে চালের দাম। মিনিকেট, নাজির সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। বিক্রেতারা বলছেন, ধানের মূল্যবৃদ্ধির অজুহাতে হঠাৎই চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। অন্যদিকে পেঁয়াজের দামও চড়া, কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দামও বাড়তি। হাসানুল শাওনের রিপোর্ট। ছুটির দিনের সকালে টানা বৃষ্টিপাতে রাজধানীর অনেক বাজারের চিত্রই ছিল এমন। অলিগলিতে জলাবদ্ধতায় বেশ ভোগান্তি নিয়ে বাজার সারতে হয় ক্রেতাদের। তবে চালের বাজারে এসে বাড়তি দাম শুনে ক্রেতাদের ভোগান্তি রূপ নেয় হতাশায়। কারণ সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দামই কেজিতে 3 থেকে 4 টাকা বাড়তি। বাজারে এখন মিনিকেট বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়, আর আটাশের কেজি 54 থেকে 55 টাকা। আঠাশ চালটা 52-53 টাকা করে নেই, কিন্তু আজকে দামটা একটু বেড়ে গেছে। ক্রয় ক্ষমতা বাইরে, কষ্ট করে এলো কিনে খায় আর কি, আর কিছু তো করার নাই। বিক্রেতারা বলছেন, বড় বড় কোম্পানি আর মিলগুলো নানা অজুহাতে হঠাৎই চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। দেশে তো পর্যাপ্ত ধান আছে, চাউল আছে, কিন্তু বাড়ে কেন? কোম্পানিরা বাড়ায়। কিছু কিছু মিলারদের কারণে, যেমন বড় বড় ব্যবসাদের চেন্ডিংয়ের কারণে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ আসতেছে না। ধান ওনারা বলতেছে ধানের দাম বেশি, এই জন্য বাজার বেশি। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের দামও বাড়তি। দেশি পেঁয়াজের কেজি এখন 120 টাকায় ঠেকেছে। সাধারণ মানুষের জীবন তো শেষ। পেঁয়াজের কেজি 120 টাকা হয়ে গেছে আজকে। পাইকারি বাজারে ক্রাইসিস আছে, মাল কম, লোক বেশি। 112 থেকে 14 টাকা পাইকারি বাজারে চলে। আমরা বেশি দেওয়া হইতেছে, পাল্লা হইতেছে 580 টাকা, খুচরো নিলে বেচে 120 টাকা। বৃষ্টির অজুহাতে বাজারে বাড়তি সব ধরনের সবজির দাম। কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর বেগুন সহ অনেক সবজির দামই 80 টাকার উপরে। বাজার তো পানিয়ে তলায় গেছে, সবজির দাম একটু বেশি। আকাশ একদম বলার বাইরে দাম জিজ্ঞাসা, দেখা যাক কোথায় কম হলে সেখান থেকে কেনার চেষ্টা করব। এছাড়া বাড়তি কাঁচামরিচের দামও কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়া ও নওগাঁতেও বেড়েছে সব ধরনের চালের দাম। সরু থেকে মোটা চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। বাসমতি চাল কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এমনিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যে হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুব্ধ তারা। কুষ্টিয়ার বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। মিনিকেট চাল কেজি প্রতি 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 67 টাকায়, কাজলতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা, আর মোটা 28 চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। সরকার যেটা চাচ্ছে সেটা মিল মালিকরা মানছে না, এই কারণেই যে সরকারকে তারা তোয়াক্কা করে না। 2 টাকা থেকে 3 টাকা বাড়ছে, বিশেষ করে বাসমতিগুলো বেশি বাড়ছে, আর কাজলতাগুলো বেশি বাড়ছে। মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। কৃষকের ধানের বাজার যদি বৃদ্ধি থাকে, আপনি চাউল তো কম দামে খাওয়াতে পারবেন না। মিল মালিকদের তো আর কোনো কায়দা ক্যাপাসিটি নাই যে বেশি দামে ধান কিনে কম দামে চাউল বিক্রি করব। এটা কি কখনো সম্ভব? এদিকে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে।
আগে আমরা কাটারি চাল কিনতাম 60 টাকা 62 টাকা কেজি, আজকে কিনলাম 65 টাকা কেজি। কেজিতে মোটামুটি 3 টাকা করে বাড়ছে। দাম বেড়ে গেছে, এই রকম হলে তো আমরা সাধারণ জনগণ চলতে পারবো না। দাম বৃদ্ধির জন্য মিল মালিক ও আড়তদারদের অতিরিক্ত মজুতকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। গত সপ্তাহে যে সম্পা কাটারি চালের দাম ছিল 60 টাকা থেকে 62 টাকা, কিন্তু এখন সেই চালটা এখন বিক্রি হচ্ছে 68-70 টাকা। ধানের দাম মন প্রতি 1-150 টাকা বৃদ্ধি পেয়েছে, এটি একটি কারণ। পাশাপাশি আপনার বৈরী আবহাওয়ার কারণে চাউলের উৎপাদন কিছুটা হ্রাস পাচ্ছে। দ্রুত চালের বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সরাসরি অনেক অর্থনৈতিক প্রতিশ্রুতি না পেলেও বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস মিলেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে। সাথে রাজনৈতিক পরিসরেও অংশীদারিত্ব বাড়ানোর ওপর দেশটি আগ্রহ দেখিয়েছে। আবার বিশ্বের সব সুপার পাওয়ারের সাথে তাল মিলিয়ে চলার যে নীতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে, প্রধানমন্ত্রীর এই সফরেও তা বজায় ছিল, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন রকুনউদ্দিন। 2009 সাল থেকে টানা 4 মেয়াদে ক্ষমতায় বসার পর চতুর্থবারের মতো চীন সফর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চীন সফর ছিল আবার ভারত সফরের সপ্তাহ দুয়েক পরেই। চীন সফরে 21টি সমঝোতা স্মারক সই ও 60টি ঘোষণা এসেছে। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে 4 ধরনের ঋণ দেবারও আশ্বাস দিয়েছে চীন। প্রত্যাশা কি ছিল আনুষ্ঠানিকভাবে তা জানা যায়নি বটে, তবে টাকার অঙ্কে 100 কোটি ইউয়ান অর্থাৎ 1600 কোটি টাকা আর্থিক সহায়তার ঘোষণা এসেছে চীনের পক্ষ থেকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকের মতে এই সফরে অবকাঠামোর পাশাপাশি বাংলাদেশের সাথে নতুন নতুন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার চেষ্টা ছিল চীনের। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আর ওই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থাকবে না, ইনফ্রাস্ট্রাকচার থাকবে কিন্তু ওটার মধ্যেই সীমিত থাকবে না, অন্য অন্য যে ক্ষেত্রগুলো আছে সেখানে। এবং এখানে একটা বড় যেটা উল্লেখযোগ্য সেটা হলো 4টা না 5টা এমওইউ করা হয়েছে মিডিয়ার কেসে, এটাও তো একটা নতুনত্ব। শি জিনপিং চীনের রাষ্ট্রপতি তিনি নিজের মুখে বলে দিয়েছেন যে আমরা বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবো, তারা যে দেখবে বাংলাদেশের কি প্রয়োজন এবং আমরা সেটা কিভাবে মেটাতে পারি। আমরা তাদেরকে অনুদান দিতে পারি, আমরা তাদেরকে সুদমুক্ত ঋণ দিতে পারি, আমরা তাদেরকে সফট লোন দিতে পারি, আমরা তাদেরকে কমার্শিয়াল লোন দিতে পারি। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আবারও ঢাকাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং, যে আশ্বাস মিলেছে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর পক্ষ থেকেও, কিন্তু এখনও কিছুই করা যায়নি। তবে চীন, ভারত, রাশিয়া বা আমেরিকার মতো সুপার পাওয়ার সহ বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেবার চেষ্টাকেও ইতিবাচক বলেই মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। কখনো কখনো হয়তো মনে হবে যে আমরা একদিকে একটু ঝুঁকলাম, আর একদিকে একটু কম গেলাম, আরেক দিক থেকে সরে আসলাম, সেটা সাময়িক। এটা আমরা বলি, একটাকে বলে স্ট্র্যাটেজিক বা কৌশলগত, আরেকটিকে বলে ট্যাকটিক্যাল। কখনো কখনো মনে হবে একটু কঠিন, কিন্তু সেইটা পার করে দৃঢ়তার সাথে সেটা পার করে আসাটাই আমাদের এই পর্যন্ত লক্ষ্য করতে পারছি। আমার সম্পর্ক এমনভাবে আমি করব না যে আমি অন্য দেশের বিরুদ্ধে ওই জিনিসটা আমি ব্যবহার করব, এবং অন্য দেশকেও আমাদের বলা যে না, তুমি তোমার বন্ধু তোমার বন্ধু, তোমার শত্রু তোমার শত্রু, তোমার শত্রুকে আবার আমার শত্রু বানাতে চেষ্টা করো না। এই যে বাংলাদেশের একটা কাঠামো তৈরি হয়েছে, এই থেকে বার হওয়ার কোনো সুযোগ নেই। অনেকে বার হতে চাচ্ছে রাজনীতির কারণে, তার নিজের স্বার্থর কারণে বা পারিবারিক স্বার্থর কারণে। এটাও বলে রাখি, এমনও যেহেতু যারা কথাবার্তা বলে তাদের ছেলেমেয়েরা এখানে থাকে না, তারা পশ্চিমা দেশেই থাকে। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা বেইজিং সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হবার ঘোষণা এসেছে, যা দুই দেশের সম্পর্ককে আরেক ধাপ সামনে নিয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম
আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোঙা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।